গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস এফেক্ট। তো আমরা দেখে নিই গ্লোবাল ওয়ার্মিং কি এবং গ্রিন হাউস এফেক্ট কিভাবে গ্লোবাল ওয়ার্মিং করে। হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং? গ্রিন হাউস গ্যাস সেগুলি অ্যাকচুয়ালি গ্লোবাল টেম্পারেচারকে ইনক্রিজ করে, হুইচ কসেস আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জ। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কি এবং ক্লাইমেট চেঞ্জ কি? What is the difference? Global warming is the increase of the Earth's average surface temperature due to a build-up of greenhouse gases in the atmosphere, whereas climate change is a broader term that refers to long-term changes in climate, including average temperature and precipitation. আমি এর এক্সাম্পল নিয়ে বলছি। তাহলে এখান থেকে কি বলছি, গ্লোবাল ওয়ার্মিং হলো আর্থের যে সারফেস টেম্পারেচারটা, অ্যাভারেজ যে সারফেস টেম্পারেচার কোনো কারণে যদি সেটা বেড়ে যায়, তার ফলে আমরা যে হিট অনুভব করি বা ওয়ার্মিং হয়ে যায়, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। কিন্তু ক্লাইমেট চেঞ্জ সেটা নয়। ক্লাইমেট চেঞ্জ হলো কোনো একটা ব্রড রেঞ্জে, কোনো একটা জায়গার সেখানকার অনেক দিনের তাপমাত্রার পরিবর্তনের অ্যাভারেজ। অর্থাৎ ধরা যাক আমরা বলতে পারি কাশ্মীর, জুলাই মাসে কাশ্মীরের টেম্পারেচার মোটামুটিভাবে 21 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভ্যারি করে। তাহলে এটা হচ্ছে ক্লাইমেট, সেখানকার জলবায়ু। কিন্তু যদি কোনো কারণবশত সেই সময় যদি টেম্পারেচারটা ইনক্রিজ করে, ফর এক্সাম্পল যদি নট ফর এক্সাম্পল যদি যে কোনো কারণবশত যদি সেখানকার টেম্পারেচারটা ইনক্রিজ করে যায়, তাহলে সেই মুহূর্তে আমরা বলতে পারি যে, বা সেখানকার মানে বলতে পারি যে সেটা ক্লাইমেট চেঞ্জের জন্য নয়, সেটা হতে পারে গ্লোবাল ওয়ার্মিং জন্য। এগেন আমাদের বডি টেম্পারেচার সাধারণত 97 ফারেনহাইট থেকে 97 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ভ্যারি করে। তো সেটা আমরা বলতে পারি, এটা আমাদের যদি আমরা জিজ্ঞেস করি যদি আমাদের বডি টেম্পারেচার কত, তখন আমরা এটাই বলবো। কিন্তু যখন আমাদের জ্বর আসে তখন আমাদের টেম্পারেচার কত হয়, 101, কখনো কখনো 102, মানে গ্রেটার দ্যান 100। তো সেটা আমরা বলতে পারি সেটা জ্বর হচ্ছে বলেই সেজন্য আসছে। তো সেইটা আমরা বলতে পারি ইট ইজ ডিউ টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কোনো কারণবশত যদি সেখানকার বা টেম্পারেচার যদি বেড়ে যায়, এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি, তাহলে একটা অনেক দিন ধরে সেখানকার তাপমাত্রার পরিবর্তন। তাহলে বোঝা গেল কি গ্লোবাল ওয়ার্মিং আর কি ক্লাইমেট চেঞ্জ। এবারে দেখা যাক তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কি। গ্লোবাল ওয়ার্মিং ইজ অলসো কল দি গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউসের বাংলা যদি আমি করি তাহলে বোঝা যাচ্ছে সবুজ ঘর। কিন্তু দেখা যাক অ্যাকচুয়ালি কি রকম টাইপের ঘর সেখানে ফেলেছে। সো হোয়াট ইজ দ্য গ্রিন হাউস, হাউ ডাজ ইট ওয়ার্ক, হোয়াট হ্যাজ দিস গট টু ডু উইথ গ্লোবাল ওয়ার্মিং দেন। ধরা যাক আমি একটা ঘরের মতো তৈরি করেছি, যার ছাদটা তৈরি হয়েছে কাঁচ দিয়ে, এবং তার মধ্যে কিছু পরিমাণ গাছ রেখে দিয়েছি আমি কালচার করব বলে। তাহলে এবারে কি হচ্ছে, সানলাইট সেই কাচের মধ্যে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে, এবং আবার সেখানে কি হচ্ছে, প্রথমে আগে আমরা জানি এই বিকিরণ পদ্ধতিতে সানলাইট প্রথমে আগে একদম গ্রাউন্ড লেভেলে মাটিকে উত্তপ্ত করে, এবং তারপরে আস্তে আস্তে সেই মাটি সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করে। আফটার দ্যাট সেই বায়ু ওপরে ওঠে এবং আবার ঠান্ডা বায়ুগুলো আবার নিচে নামে, এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে উত্তপ্ত হয়। তাহলে প্রথমে আগে মাটিকে উত্তপ্ত করলো, সেখানে আগে সেখানকার বায়ুকে উত্তপ্ত করলো, এবং সানলাইট অবশ্যই জানি সেখান থেকে বিকিরণ হওয়ার ফলে আবার যখন ফিরে যায়, আবার ফিরে যায়, তো এই যখন সানলাইটটা ফিরে যাচ্ছে গ্যাস ঘরের ভেতর থেকে, তখন কিছু পরিমাণ সেখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, মানে সেখানে থেকে যাচ্ছে, তারা আর পাস করছে না। তার ফলে সেই রশ্মিগুলো যখনই সেখানে থেকে যাচ্ছে, সেখানকার তাপমাত্রাকে তাহলে কি হচ্ছে, আরো বেশি উত্তপ্ত করছে। দ্যাট ইজ কল্ড দ্য গ্রিন হাউস এফেক্ট। এটা আমরা দেখেছি অনেক সময়, যে দেখা যায় যে কোনো যেখানে নার্সারিগুলোতে রয়েছে কিছু পরিমাণ গাছগুলোকে তাদের অনেক সময় যে প্লাস্টিকের, সাদা প্লাস্টিকের সেট দিয়ে রাখা হয়েছে। তাহলে সেখানকার যে গাছগুলো বড় হওয়ার জন্য, ডেভেলপ করার জন্য অনেক বেশি টেম্পারেচারের দরকার পড়ে। তো অনেক সময় দেখা যায় শীতকালে এরকম ভাবে করা যায়। তো সেখানে কি হয়, তো সেখানে যে সেই যে মানে একটা প্লাস্টিক চাদর মতো দিয়ে
ঢেকে দেওয়া হয়েছে উপর দিয়ে, একটা ঘরের মতো তৈরি করে, তাহলে সেখান থেকে সূর্যরশ্মিগুলো আসছে, ভেতরের টেম্পারেচারটাকে আরো বেশি উত্তপ্ত করছে এবং তারা ফিরে যাচ্ছে রশ্মিগুলো। অর্থাৎ কিছু পরিমাণ রশ্মি সেই ঘরের মধ্যে এনট্র্যাপড অবস্থায় থেকে রয়েছে এবং তারা ফিরে যাচ্ছে না, তার ফলে সেই তারাই হচ্ছে তৈরি করেছে সেখানকার টেম্পারেচার গুলোকে, মানে সেখানকার টেম্পারেচারকে আরো বেশি পরিমাণ বাড়ানোর জন্য, যাতে তারা সার্ভাইভ করতে পারে। এই যে এফেক্ট, এইটাকে বলা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। ওকে, এই কনসেপ্টটা আমরা নিয়ে এবারে আমরা এগোই, যেটা পৃথিবীর উপরে কিভাবে একটা গ্রিন হাউস এফেক্ট কাজ করে। তাহলে আওয়ার আর্থ ইজ সারাউন্ডেড বাই এ লেয়ার অফ গ্যাসেস কল্ড গ্রিন হাউস গ্যাসেস। দিস ইজ দেয়ার জব is to keep the earth temperature nice and warm, or there would be no life on the planet. তাহলে আমরা একটা জিনিস বলতেই পারি যে পৃথিবীর এই গাছগুলো, সরি, মানে গ্রিন হাউস এফেক্ট অ্যাকচুয়ালি কি করছে, আরো টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে পৃথিবীটাকেও যদি ধরে নিই, তার উপরে বেশ কিছু একটা গ্যাসের লেয়ার রয়েছে, এই যেখানে নীল নীল দেখা যাচ্ছে, হ্যাঁ, দিস ইজ দ্য গ্যাসের লেয়ার। তো এই গ্যাসের লেয়ার গুলো অনেকটা সেই ওই ঘরের ছাদের মতো কাজ করছে, ফলে এরা গ্রিন হাউস এফেক্ট দেখাচ্ছে পৃথিবীর উপরে। মানে কি হচ্ছে, টেম্পারেচার মানে কি হচ্ছে, তাহলে কিছু পরিমাণ রশ্মি আবার ফিরে যেতে পারছে না, এবং তার ফলে কি হয়, পৃথিবীর সারফেসকে বা পৃথিবীকে একটু বেশি উত্তপ্ত করছে। তাহলে কোন কোন গ্যাসগুলো এই গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী পৃথিবীর উপরে? তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। এই গ্যাসগুলো, দিস লেয়ার অফ গ্যাসেস অ্যাক্ট লাইক দ্য রুফ অফ দ্য গ্রিন হাউস, হুইচ ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ এই গ্যাসগুলো পৃথিবীর উপরের বহির্ভাগের ভূমণ্ডলের উপরে একটা লেয়ার তৈরি করেছে, জাস্ট লাইক আ রুফ অফ দ্য গ্রিন হাউস। এইরকম লেয়ার তৈরি করার ফলে পৃথিবীর মধ্যে একটা গ্রিন হাউস এফেক্টের সৃষ্টি হয়েছে। তাহলে এই গ্যাসগুলোকে বলা হয়, যারা গ্রিন হাউস এফেক্ট করার জন্য দায়ী, সেই রকম গ্যাসগুলোকে তাহলে বলা হচ্ছে কি গ্রিন হাউসেস গ্যাস। কি কি? এই যে বললাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং সিএফসি। They allow the sun's heat to pass through the atmosphere, warming the planet, keeping in enough heat to maintain the life. তার মানে এই গ্রিন হাউস গ্যাসগুলো থাকার জন্য পৃথিবীকে সুন্দরভাবে উত্তপ্ত করছে, এবং তার ফলে আমাদের জীবনযাপন সহজ হচ্ছে বা আমরা বেঁচে থাকতে পারছি। এবারে একটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের পৃথিবী তো অনেক বেশি মানে উত্তপ্ত হয়ে গেছে, মানে অনেক বেশি হিটেড, আমরা অনেক বেশি টেম্পারেচার ফিল করি, তাহলে আবার শুধু শুধু আবার ওই গ্যাসগুলো থাকার ফলে পৃথিবীকে আরো বেশি হিটেড করার জন্য কি দরকার? আমরা তো চেষ্টা করছি যে আরো যত বেশি মানে পৃথিবী আরো কম উত্তপ্ত হোক, বা আমাদের আরো টেম্পারেচার বেশি না হোক, সেটার জন্য আমরা ফ্যান চালাচ্ছি বা এসি ইউজ করছি। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস ইউজ করছি, তো শুধু শুধু আবার এই মানে গ্রিন হাউস গ্যাসগুলো থাকার কি দরকার? তারা তো অ্যাকচুয়ালি কালপিট হওয়া উচিত, তাদেরকেও তাড়ানো উচিত। কেন শুধু শুধু তারা রয়েছে? তো একটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে আসার আগেও গ্রিন হাউস গ্যাসেস ছিল, এবং আমরা যদি নাও থাকি তাও গ্রিন হাউস গ্যাসগুলো থাকবে। পৃথিবীর কিচ্ছু আসে যায় না যে আমরা বেঁচে থাকি কি মরে যাই, গাছপালারও কি, হ্যাঁ, গাছপালাগুলো মরে যাক বা বেঁচে যাক, কিচ্ছু আসে যায় না। এই গ্রিন হাউস গ্যাসেস থাকার জন্য বা গ্রিন হাউস এফেক্ট দেখার জন্য পৃথিবীর মধ্যে লাইফকে মেনটেন করার জন্য যে পরিমাণ টেম্পারেচার দরকার হয়, সেই পরিমাণ টেম্পারেচারটাকে অ্যাকচুয়ালি দেখায়। যদি এই গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো, তাহলে পৃথিবীর সমস্ত, কোথাও আমরা দেখছি যে হাই টেম্পারেচার, কোথাও লো টেম্পারেচার, সমস্তটাই একই রকম টেম্পারেচারে হয়ে যেত, এবং প্রচন্ড ঠান্ডা, কোল্ডার, মানে সমস্তটাই কি হতো, হিমালয়ের মতো তৈরি হয়ে যেত। কিন্তু তা তো নয়, যেখানে হিমালয় রয়েছে সেখানে তো আমরা থাকতে পারছি না।
বা আন্টার্কটিকার বা সুমেরু বা কুমেরু অঞ্চলে যে যে পরিমাণ ঠান্ডা রয়েছে, সেই পরিমাণ ঠান্ডা যদি সমস্ত পৃথিবীর সারফেসে থাকতো, তাহলে আমরা সেখানে বাঁচতে পারতাম না, বা সেখানে সমস্ত এরকমের যেগুলো টেম্পারেচারে যে সমস্ত গাছপালা জন্মায় তাও তৈরি হতো না। তাহলে এই কারণের জন্যই পৃথিবী একটা কি করেছে, যাতে আমরা বাঁচতে পারি, থাকতে পারি, মেনটেন করতে পারি, পৃথিবী কি করেছে, তার চারিপাশে একটা সুন্দর একটা গ্যাসের একটা লেয়ার তৈরি করেছে, এবং যার ফলে একটা গ্রিন হাউস এফেক্টের মতো এফেক্ট দেখা দিয়েছে, এবং পৃথিবীকে সুন্দর সেই টেম্পারেচারটাকে মেনটেন করতে সাহায্য করেছে। যদি না করতো তাহলে ইজ জাস্ট লাইক এ মার্স, মঙ্গলের মতো হয়ে যেত, যেখানে প্রাণের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি করে তাহলে আমরা বুঝলাম যে গ্রিন হাউস এফেক্ট ইজ ভেরি গুড এফেক্ট, বা এই গ্রিন হাউস এফেক্টটা তাহলে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এ নিয়ে চলে গেল, কিভাবে? সো হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং দেন? তাহলে আমরা যে বুঝলাম যে গ্রিন হাউস এফেক্ট থাকার জন্যই পৃথিবীকে উত্তপ্ত করছে বা ওয়ার্ম করছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কি? আনফরচুনেটলি হিউম্যান অ্যাক্টিভিটি is adding more gas to the layer than there should be, অর্থাৎ পৃথিবীর উপরে যে পরিমাণ গ্যাসের থিকনেস থাকা প্রয়োজন আমাদের অ্যাক্টিভিটি থাকার জন্য, তার থেকেও বেশি মোটা লেয়ার গ্যাসের তৈরি হয়েছে। বোঝা গেল? সো ইট ইজ দেয়ার ফর গেটিং থিকার অ্যান্ড থিকার, আরো বাড়ছে, লেয়ারটা আরো বাড়ছে। সো ইট ইজ স্টিল এবল to let the sun's heat through, but even less heat is escaping back into the atmosphere. This means that the Earth's temperature is rising. অর্থাৎ ধরা যাক পৃথিবী যখন তৈরি হয়েছিল, বা আমরা যখন, তখন ধরা যাক একটা পুরো লেয়ার তৈরি করেছিল 5 সেন্টিমিটারের। এখন আমরা আমাদের অ্যাক্টিভিটি থাকার ফলে আরো অনেক বেশি মোটা একটা লেয়ার তৈরি করেছে, ধরা যাক 10 সেন্টিমিটার লেয়ার তৈরি করেছে। তাহলে যখন 5 সেন্টিমিটার লেয়ার ছিল, তখন যে পরিমাণ সান রেটা এখান থেকে ব্যাক করতো, এখন 10 সেন্টিমিটার থাকার ফলে তার থেকে কম পরিমাণ রে অ্যাটমসফিয়ারে ব্যাক করছে। এইটা হওয়ার ফলে, কম পরিমাণ সান অ্যাটমসফিয়ারে ব্যাক করছে, এইটা হওয়ার ফলে তাহলে আরো বেশি উত্তপ্ত করছে পৃথিবীর অ্যাটমসফিয়ারকে। বোঝা যাচ্ছে? তাহলে যত লেস এসকেপিং করছে, মানে যত বেশি কম পরিমাণে সান রে ব্যাক করে যাচ্ছে অ্যাটমসফিয়ারে, তত বেশি আমরা উত্তপ্ত হচ্ছি। পৃথিবীতে একটা তৈরি করে দিচ্ছে, একটা নির্দিষ্ট একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে যে এতখানি লেয়ার থাকবে এবং এই পরিমাণ রে গুলো ব্যাক করবে। কিন্তু আমাদের অ্যাক্টিভিটি হওয়ার ফলে আমরা সেই লেয়ারটাকে অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছি, এবং তার ফলে অনেক কম রে এসকেপ করে যাচ্ছে, এবং তার ফলে অনেক বেশি উত্তপ্ত অনুভব করছি। This is the global warming. This is we are doing the global warming. কিভাবে হচ্ছে? ধরা যাক এই পৃথিবীর সারফেসে এরা যখন ছিল, এরা সুন্দরভাবে ব্যাক করে যাচ্ছে। যখনই সেখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তাহলে এবার আমরা কি করেছি, আমরা দেখে নিয়েছি যে কার্বন ডাই অক্সাইড, যে গ্রিন হাউস গ্যাসেস, কার্বন ডাই অক্সাইড বা মিথেন, ধরা যাক আমি কার্বন ডাই অক্সাইড নিয়েছি, তাহলে কার্বন ডাই অক্সাইড মোটা লেয়ার তৈরি করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডের মোটা লেয়ার, সেগুলো কি হচ্ছে, আমাদের অ্যাক্টিভিটি থেকেই আসছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি, এবং তার ফলে কি হয়েছে, এই সারফেসে অনেক বেশি কার্বনের লেয়ার পড়ে আছে, এবং তারা সহজে ব্যাক করতে পারছে না, এবং কি হয়েছে, আরো বেশি টেম্পারেচারটা প্রচুর বেড়ে গেছে। যতটা থাকার দরকার তার থেকে প্রচুর, এতটাই বেড়েছে যে আমরা থাকতেই পারছি না, আমরা অ্যাকচুয়ালি থাকতেই পারছি না, এবং তার ফলে আরো বেশি আমরা ফ্রিজ ইউজ করছি, এসি ইউজ করছি, ফ্যান ইউজ করছি, যেটা কিনা আলটিমেটলি আরো বেশি টেম্পারেচারটাকে বাড়াচ্ছে। তাহলে এবার একটা দেখা যাক যে কি হিউম্যান অ্যাক্টিভিটি কিভাবে কোন কোন গ্যাসগুলোর, মানে যে গ্যাসগুলো গ্রিন হাউস এফেক্ট দেখাচ্ছে, কোন কোন গ্যাসগুলো কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। কার্বন ডাই অক্সাইড কন্ট্রিবিউশন হচ্ছে 50% টু দ্য গ্রিন হাউস এফেক্ট, টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। কোথা থেকে কার্বন ডাই অক্সাইড? ফ্রম বার্নিং কোল অ্যান্ড অয়েল অ্যান্ড দ্য রিমুভাল অফ ভেজিটেশন।
ক্লোরোফ্লোরোকার্বন 20%। কোথা থেকে পাওয়া যায়? এয়ার কন্ডিশন থেকে পাওয়া যায়, রেফ্রিজারেটর থেকে পাওয়া যায়, হ্যাঁ, আমরা যে স্প্রে ইউজ করি সেখান থেকে পাওয়া যায়। মিথেন 16%। কোথা থেকে পাওয়া যায়? মিথেন আমরা মিথেন ইউজ করা হয় মানে ওটা যেখান থেকে জমি থেকে, ফ্রম রাইস গ্রোয়িং অ্যানিমাল ওয়েস্ট থেকে পাওয়া যায়। ওজোন 8% ফ্রম এয়ার পলিউশন, নাইট্রাস অক্সাইডস 6% ফ্রম দ্য ফার্টিলাইজার অ্যান্ড বার্নিং অফ কোল অ্যান্ড অয়েল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড 50% কন্ট্রিবিউশন ফর দ্য গ্লোবাল ওয়ার্মিং। তারপরে আসছে সিএফসি, যেটাও আমাদের কারণের জন্য। দেন আফটার মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, এইগুলোর পার্সেন্টেজ ভীষণ ভীষণ কম। তাহলে আমি একটা পার্সেন্ট নিয়ে এগোই, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম কি, দ্য মেন কালপ্রিট ইজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এবার আমরা চেষ্টা করি জাস্ট 5 মিনিট এটার সঙ্গে কাটাই, যে কিভাবে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড কিভাবে গ্লোবাল ওয়ার্মিং করছে, কোথা থেকে আসছে এত কার্বন ডাইঅক্সাইড, যার ফলে পৃথিবীর লেয়ার এত মোটা, যার ফলে আরো বেশি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সো where are these gases coming from? Power stations releasing huge amount of carbon dioxide as they burn coal, a fossil fuel, in order to produce electricity. আমরা আমরা যে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি বা ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করি, তার মেন সোর্স হচ্ছে এখনো পর্যন্ত কয়লা পুড়িয়ে বা তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, কয়লা পুড়িয়ে আসছে। প্রচুর প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ কোল থেকে, কয়লা পুড়িয়ে বা ফসিল ফুয়েল থেকে সেটা আমাদের আসছে পাওয়ার কনজাম্পশন, মানে ইলেকট্রিসিটি আসছে। তাহলে যে সমস্ত পাওয়ার স্টেশনস গুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কয়লা ফালবে, তা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তাহলে এইবারে আমরা একটা জিনিস ভাবি, যে আমরা একটা ঘরের মধ্যে কতজন মানুষ আছি যাদের কতগুলো লাইট ফ্যান আমরা ইউজ করি, কতটা পাওয়ার কনজাম্পশন আমরা ইউজ করি। সেই পাওয়ার কনজাম্পশন মানে সেই ইলেকট্রিসিটিকে অ্যাভেলেবেল করার জন্য তাহলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে নির্গত হচ্ছে? প্রচুর পরিমাণ। ছেড়ে দিলাম যে সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, বড় বড় জায়গা যেগুলো রয়েছে, সেখানে কত পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, সেটা অ্যাভেলেবিলিটি থাকার জন্য কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে পাওয়ার স্টেশন থেকে? হিউজ অ্যামাউন্টস, হিউজ অ্যামাউন্টস। দ্যাট ইজ ওয়াই এত হিউজ অ্যামাউন্ট বেরোচ্ছে বলেই কার্বন ডাইঅক্সাইড 50% কন্ট্রিবিউশন টু দ্য গ্লোবাল ওয়ার্মিং। So this is the electricity where we are watching more and more TV. Enough light we are using, or light or fan using in our house, computer, everywhere in the computer, and don't forget we are using our mobile phone. মোবাইল ফোনকে চার্জিং করার জন্য আমাদের ইলেকট্রিসিটি ইউজ করা হচ্ছে। হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি আমরা আমাদের মোবাইল ফোনে চার্জিং করার জন্য লাগে, এবং তার ফলে হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু বাতাসে নির্গত হচ্ছে। রিমেম্বার দিস থিংস। তাহলে এবার যদি আমরা একটা ব্রড সেন্সে যদি আমরা দেখি, তাহলে এই পাওয়ার স্টেশনের জন্যই বা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্যই তো কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তাহলে এবার যদি ভালো করে দিই যে কোথায় সব থেকে বেশি এই কনজাম্পশন বেশি হচ্ছে, বা সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডটা বেশি, সব থেকে বেশি তৈরি হচ্ছে চায়না, দেন ইউনাইটেড স্টেটস, দেন ইউরোপিয়ান, and then India, after that Russia, and after that so on. So China, which is producing much more carbon dioxide to the earth surface, to the earth atmosphere, তাহলে তারা কত পরিমাণ, জাস্ট ইট ইজ দ্য ডিউ টু দ্য ইলেকট্রিসিটি কনজাম্পশন, তাহলে কত পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন তারা করছে। আমরা কিন্তু নাম্বার 4-এ আছি, রিমেম্বার দ্যাট আমরা কিন্তু নাম্বার 4-এ আছি। সো China and India are particular bad contributors to the global warming. তাহলে চায়নাতে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি রয়েছে,
ইন্ডিয়া তো তৈরি করছে আস্তে আস্তে। They are currently experiencing their industrial revolution and are becoming the greatest users and producers of electricity, and are burning huge quantities of fossil fuels to keep their booming industries going. This is creating masses of pollution and contributing greatly to global warming. প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি করছে এবং সেই ইন্ডাস্ট্রিগুলোতে তো ইলেকট্রিক কনজাম্পশন হয় বা ইলেকট্রিসিটিকে তৈরি করতে হয়। যত বেশি ইন্ডাস্ট্রি তত বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন এবং তত বেশি ফুয়েল বার্নিং। তাদের ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি রানিং করার জন্য, আরো তৈরি করার জন্য তারা প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কনজাম্পশন করছে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে রিলিজ করছে। যেখানে যত বেশি ইন্ডাস্ট্রি তো সেখানে তত বেশি কারেন্ট কনজাম্পশন। তো তো আমি জানি না, তোমরা হয়তো অনেক সময় লক্ষ্য করে থাকতে পারো, যদি যেখানে ইন্ডাস্ট্রিয়াল যদি কোনো জায়গায় যাও, ফর এক্সাম্পল আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, আর ওদিকে যদি আমরা যদি বাইরে যাই, যদি আমরা ঝাড়খণ্ড, ধানবাদ এখানে যাই, তো যখনই দেখবে তোমরা যাচ্ছ, যখনই দেখবে সেই সমস্ত অঞ্চলগুলো ঢুকছে, বেরিয়ে ঢুকছে, তাদের মানে সেখানকার একটু একটু ভালো করে দেখবে ভোরবেলার দিকে দেখবে প্রচুর পরিমাণে মানে কালো 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 কালো, মানে জাস্ট যেরকম থাকা উচিত ছিল, নীল একটা আকাশ থাকা উচিত ছিল বা অ্যাটমসফিয়ার গুলো থাকা, দেখবে খুব একটা দেখতে পাবে না। সেখানে দেখবে সারাক্ষণই দেখবে হ্যাঁ ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে এবং খুব ভালো করে লক্ষ্য করে দেখবে সেখানে দেখবে কোনো কোনো জায়গায় সেখানে কালো পরিমাণে একদম মেঘের মতো তৈরি করে ফেলেছে, সেটা তোমরা দেখতে পাবে। এবং দেখলে পরে মনে মনে ভাববে যে আমাদের এই অ্যাক্টিভিটির জন্য কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড, কত পরিমাণ অত্যাচার করা হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ারকে। ওকে, এবার একটা কোশ্চেন আমাদের মধ্যে থাকতেই পারে যে সো হোয়াট, টেম্পারেচার বাড়ছে আর্থের, সো হোয়াট, উই হ্যাভ ইনাফ অ্যামাউন্ট অফ এসি, ফ্যান, সো হোয়াট। আমাদের বিশেষ করে যারা ইন্ডিয়াতে, যেখানে আমরা ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, মানে যেখানে টেম্পারেচারটা অনেকটাই বেশি, তো সেখানে আমরা কি করি, যখনই মানে গরম আসছে যখনই একটা করে এসি কিনে নিচ্ছি আমরা। তাহলে আমরা দেখলাম এসি কিনে নিচ্ছি বা সারাক্ষণ আমরা ফ্যান কিনছি, ফ্যান, তারপরে এক্সট্রা ফ্যান, হাই স্পিড ফ্যান, মোর স্পিড ফ্যান। ইন্ডাস্ট্রি আমাকে সাপ্লাই দিচ্ছে এসির, ভালো ভালো এসি তৈরি হচ্ছে, ভালো ফ্যান তৈরি হচ্ছে, আমরা কিনে নিচ্ছি, সো হোয়াট, বাড়ুক না টেম্পারেচার। It was found that 9 hottest years on record occurred during the past 14 years. লাস্ট 14 বছরে মানে সবথেকে বেশি হটেস্ট ইয়ার গেছে। The mean earth temperature in 1997 was 0.43 degree higher than the past 26 years. আরো বেশি আস্তে আস্তে কি হচ্ছে, পৃথিবীর এভারেজ টেম্পারেচারটা আরো বাড়তে শুরু করেছে, এইবার আমি দেখাচ্ছি যে যতই টেম্পারেচার আরো বাড়তে শুরু করে তাহলে অ্যাকচুয়ালি কি হবে। Ice caps melting and sea level rise, this is the most important thing, যে পোলগুলোতে, নর্থার্ন বা সাউদার্ন পোলগুলোতে যেখানে প্রচুর বরফ রয়েছে, বরফের লেয়ার রয়েছে, সেই বরফগুলো কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু ডিজলভ হতে শুরু করছে, মেল্ট করতে শুরু করেছে, যেটা হওয়ার ফলে তাহলে সমুদ্রের লেভেলটা বেড়ে যেতে শুরু করেছে। তাহলে সমুদ্রের লেভেল যদি বেড়ে যেতে শুরু করে, আস্তে আস্তে কিন্তু এই সমস্ত ভূমি ল্যান্ডগুলো এগুলো কিন্তু থাকবে না, এবং আলটিমেটলি সেগুলো কিন্তু সমুদ্র গ্রাস করতে শুরু করেছে, এবং আস্তে আস্তে কিন্তু ওটার নাম কি, মানে ওটার নাম কি, বাড়তে শুরু করেছে সমুদ্র। আমি দেখাচ্ছি, আচ্ছা আমি পরে আসি। তাহলে যদি তাই হয়, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, so it increases the sea level, it will possibly rise 18 সেন্টিমিটার by 2030 যদি এই হারে ধরতে থাকে, এবং 58 সেন্টিমিটার by 2019.
So flooding will probably occurs in lowland. Many cities along the coast may be under sea water. ডুবে যাবে, যত বেশি সমুদ্রের উচ্চতা বাড়বে তত আস্তে 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 ডুবে যাবে, খুব তাড়াতাড়ি ডুববে। কোথায় কোথায়? যেগুলো 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 যেখানকার উচ্চতা সমুদ্র লেভেল থেকে খুব কম, তার আগে ডুববে। বাংলাদেশ ডুবে যাবে, মালদ্বীপ ডুবে যেতে পারে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেই সমস্ত দেশগুলো ডুবে যেতে পারে। এছাড়া আমরা কাদেরকে হারাবো? আমরা তাদেরকে হারাবো যারা ওই সমস্ত অঞ্চলগুলোতে থাকে, যারা নর্দার্ন বা সাউথার্ন পোলে থাকে, সুমেরু বা কুমেরু, তাদেরকে আমরা হারাবো। যেমন গিনিপিগ বা পেঙ্গুইন, তাদেরকে আমরা হারাবো। পোলার বিয়ার যারা ওখানে রয়েছে তাদেরকে আমরা হারাবো। ডলফিনকে আমরা হারাতে পারি, এদেরকে আমরা হারাবো। তাহলে আমি এখানে একটা ডেটা দেখালাম। সো দিস ডেটা ইজ প্রডিউসড বাই দ্য, আই থিঙ্ক, নাসা, not NASA, sorry, I think the European country. So you can see that the প্রথমে এখানে 7 মিটার রাইজ হয়েছিল, দেখা যাচ্ছে সেখানে দ্বীপগুলোতে বেঁচে রয়েছে ইংল্যান্ড অঞ্চল, ইংল্যান্ডে। তারপরে 30 মিটার রাইজ, তারপরে 84 মিটার রাইজ। সি 84 মিটার রাইজ। সো ইউ ক্যান সি দ্যাট দ্য কত কত জায়গা সেখানে সমুদ্রের তলায় চলে গেছে, অলরেডি চলে গেছে। মানে আস্তে 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 দ্বীপগুলো ছন্নছাড়া হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু সমুদ্র চলে যাচ্ছে। সো ইট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, হয়েছে বলেই দেখা যাচ্ছে। So sea level rise around a wall is going to leave many people homeless. তারা আস্তে আস্তে ঘর ছাড়া হয়ে যাবে। কিভাবে হবে? আমি আরো একটা এক্সাম্পল দেখাই। যদি আরো বেশি গ্লোবাল ওয়ার্মিং, এটা তো চলে গেল সমুদ্র সি লেভেল রাইজিং। যদি টেম্পারেচার বাড়লে কি হবে? তা টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে নদীর জল শুকিয়ে যেতে শুরু করবে। অ্যারিজোনায় জুন 2002 in Arizona, Colorado River. So you can see that June 2002 প্রচুর জল, ডিসেম্বর 2003 কমে গেছে। আবার যখন বৃষ্টি পড়বে হয়তো তখন হবে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। একটা নদীতে সবসময় জল থাকার কথা, খুব মোটামুটি ভাবে, বা সেখানে এই কলোরাডো রিভারে সেখানে থাকে অ্যাকচুয়ালি। তোমরা এখনো ভালো করে দেখবে গঙ্গায় অনেক জায়গায় গঙ্গা মজে যেতে শুরু করেছে। মজে যাওয়া মানে হচ্ছে সেখানে আস্তে আস্তে গঙ্গার জল, যদিও এটা বরফ গলা জলে পুষ্ট, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে সেখানে একবার একটা ছোট 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 দ্বীপের বা ল্যান্ডের মতো তৈরি হয়েছে। তাহলে তাই যদি হয়, তাহলে সেখানকার যে সমস্ত লাইফ গুলো রয়েছে, যারা মানে জলের মধ্যে যারা বেঁচে রয়েছে, তারাও আস্তে আস্তে মরে যাবে, একটা হোল সিস্টেম ক্র্যাশ করে যাবে। রিমেম্বার দ্যাট, একটা হোল সিস্টেম ক্র্যাশ করে যাবে। Many of world's islands are already disappearing beneath the sea. অনেক আস্তে আস্তে দেখবে জলের তলায় চলে যাচ্ছে। The teeny island nation of Maldives is in trouble. অবশ্যই যে আমরা মালদ্বীপে এখন বেড়াতে যাই, ঘুরতে যাই, সেটাও কিন্তু ডুবে যাবে। If global warming continues, say scientists, the country could sink beneath the ocean within 100 years. সবাই তখন আমরা জলের তলায় চলে যাব 100 বছরের মধ্যে। The average height of the island above sea level is 1.5 meter and the rate of sea level rise is currently 59 centimeter per century. তাহলে এই 100 বছরে 59 সেন্টিমিটার করে বাড়তে শুরু করেছে। ধরে নিচ্ছি যে আমরা তো বেঁচে নাও থাকতে পারি, কিন্তু নেক্সট জেনারেশন, আফটার নেক্সট জেনারেশন, তারা কিন্তু এই জিনিসটা দেখবে এবং তারা কিন্তু ডুবে যাবে জলের তলায়, কিচ্ছু করার নেই। অনাবৃষ্টি, যেখানে যেখানে মাটিতে যত পরিমাণ জল থাকার কথা ছিল, টেম্পারেচার থাকার ফলে, উত্তপ্ত হওয়ার ফলে সেখানকার জলগুলো অ্যাটমসফিয়ারে চলে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে। তার ফলে কি হয়েছে? এখানে এইরকম অবস্থার সৃষ্টি হয়েছে। সাম প্লেসেস উইল সাফার মোর রেন এন্ড সাম নট। মানে কি হচ্ছে, কোনো জায়গায় যেখানে প্রচুর পরিমাণে মেঘ জমা হচ্ছে সেখানে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেখানে হচ্ছে না সেখানে কি হচ্ছে,
একদম শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ অতিবৃষ্টি অনাবৃষ্টি। কোনো কোনো জায়গায় অতিবৃষ্টি হচ্ছে, যেখানে অতিবৃষ্টি হচ্ছে সেখানে ফ্লাডেড বা বন্যা তৈরি হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছেই না, শুকনো জায়গা, সেখানে সেখানে কি হচ্ছে, জলের জন্য হাহাকার তৈরি হয়েছে। তাহলে এতগুলো ইফেক্ট, মানে আমরা অ্যাকচুয়ালি এতগুলো কন্ট্রিবিউশন করছি টু দ্য নেচার, এত কিছু করছি টু দ্য নেচার। তাহলে এবার দেখা যাক যে তাহলে আমরা, মানে আমরাই তো অ্যাকচুয়ালি কালপ্রিট, আমাদের অ্যাক্টিভিটি থাকার ফলে তো এগুলো হচ্ছে। তাহলে আমরা এবারে কি করব যাতে করে কিনা এই এত পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে আমি বললাম কি ইলেকট্রিসিটি কনজাম্পশন, রিডিউস ইওর ইলেকট্রিসিটি কনজাম্পশন, রিডিউস। তাহলে আমি রিকোয়েস্ট করছি সবাইকে যে তোমরা চেষ্টা করবে বাড়িতে, একটা ঘরের মধ্যে, নট একটা ঘর, টোটাল বাড়িতে অন্তত 5 মিনিট করে, অন্তত 5 মিনিট করে প্রত্যেক দিন সমস্ত বাড়ির ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে দাও। এমন নয় যে 5 মিনিটের জন্য যদি বন্ধ করা হয় তাহলে তোমরা সার্ভাইভ করবে, সার্ভাইভ করবে না। এই 5 মিনিট করে করে যদি সবাই তোমরা বন্ধ করো যে কোনো একটা সময়, যে কোনো একটা সময়, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কনজাম্পশন থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। ওকে, সো ইউজ লেস ইলেকট্রিসিটি। চেঞ্জ করো, বাল্বগুলোকে চেঞ্জ করা হয়। আগে আমরা যে সমস্ত বাল্ব ইউজ করতাম এখন আমরা এলইডি ইউজ করছি, তাহলে এলইডিতে দেখবে তোমরা পাওয়ার কনজাম্পশন ভীষণ কম হয়। হয়তো প্রথমে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু লং টার্মের জন্য ভীষণ ভালো, এফেক্টিভ, পাওয়ার কনজাম্পশন ভীষণ কম হয়। দেখবে এখন সব আস্তে আস্তে এলইডি তৈরি হয়েছে, পাওয়ার কনজাম্পশন অনেক বেশি কমে গেছে, দ্যাট ইজ গুড। চেষ্টা করো সেগুলোকে ইউজ করার, চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি সবাইকে। সেকেন্ডলি, তা আমাদেরকে তাপবিদ্যুৎ, যেগুলো আমরা কয়লা পুড়িয়ে ইউজ করছি বা ফসিলস পুড়িয়ে ইউজ করছি বা তেল পুড়িয়ে ইউজ করছি, তাকে বর্জন করতে হবে। তার জায়গায় নিয়ে আসতে হবে কি এই যে জলবিদ্যুৎ, সোলার প্যানেল বা বায়ু চালিত শক্তি। তাহলে যত বেশি আমরা সেগুলো থেকে পাওয়ার কনজাম্পশন, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো, তত তত আমরা কোয়ালিফাই করব, তত আমরা কার্বন ডাই অক্সাইডকে রেস রিলিজ করব। এটাই হচ্ছে মোটো, যত বেশি আমরা এই রকম শক্তিকে ইউজ করব। ওকে, নেক্সট আমাদের লাক্সারিকে একটু ছাড়তে হবে। কিভাবে একটু লাক্সারিকে ছাড়তে হবে? এই যে আমরা এখান থেকে এখানে যাচ্ছি, সামান্য একটু জায়গায় যাচ্ছি, আমরা বাইকে করে যাচ্ছি বা আমরা গাড়ি করে যাচ্ছি, আরেকটু দূরে গেলে আমরা প্লেনে করে যাচ্ছি। তোমরা কি জানো যে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড রিলিজ করে? বহু মানুষের বা বহু জায়গায় এত ধোঁয়াই পরীক্ষা করায় না, কেন করায় না? ওরে যদি বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড রিলিজ করে, প্রচুর পরিমাণে, এনাফ, অ্যাটলিস্ট সেটা তো করা যেতেই পারে যে আমরা কম পরিমাণে বাইক বা মোটর সাইকেল ইউজ করব। তাহলে আমরা তার জায়গায় কি করতে পারি? যদি খুব কম ডিস্টেন্স হয়, খুব কম ডিস্টেন্স হয়, তাহলে আমরা হেঁটে যাব। যদি তার থেকে একটু বেশি ডিস্টেন্স হয় আমরা সাইকেল ইউজ করব, সাইকেল ইউজ করতে পারি। তার থেকে যদি আরেকটু বেশি ইউজ হয় তাহলে দেখবে এখন যে সমস্ত ব্যাটারি চালিত শক্তি ইউজ হয়েছে সেইগুলো আমরা ইউজ করতে পারি ম্যাক্সিমাম। নেদারল্যান্ডসে ওখানে কি করা হয়, মাইলের পর মাইল, মাইলের পর মাইল লোকেরা সাইকেলিং করে, ভীষণ সুন্দর জায়গা, যদি কোনো সময় পারা ভিজিট করে। এবং তার থেকে যদি একটু বেশি ডিস্টেন্স হয় তারা তখন কি করে, তাদের নৌকো রয়েছে, বোটে করে তারা যায়, নৌকো নৌকো চালিয়ে চালিয়ে যায়। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা করে বোট রয়েছে, তারা নৌকো চালায়, নৌকো চালিয়ে যায় অথবা সাইকেলিং করে। দিস ইজ গুড প্র্যাকটিস, বাট আনফর্চুনেটলি আমাদের দেশে এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে সাইকেল ইজ নট অ্যালাউড। তাহলে আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে? তাহলে আমরা যে বেঁচে রয়েছি সারাটা জীবন, ধরা যাক 100 বছর ধরে আমরা যদি বাঁচি, তাহলে কতটা কার্বন ডাই অক্সাইড আমার জন্য বা কার্বন জাতীয় যৌগ আমরা নেচারে রিলিজ করছি, প্রডিউস করছি। তাহলে আমরা কতটা কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি পৃথিবীর বুকে, সেটাকে আমাদের কমাতে হবে। এটাই হচ্ছে আমাদের মোটো। সো ট্রাই টু রিডিউস your carbon footprint
দ্যাট ইজ আওয়ার মোটো। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা ধারণা জন্মালো যে অ্যাকচুয়ালি আমরাই কালপ্রেট আমাদের পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, এত টেম্পারেচার বাড়ার জন্য। এবং আমরা এটাও দেখলাম যে যদি আরো বাড়াই তাহলে কি পরিমাণ অসুবিধা হবে। আমি আমি এর সলিউশনও দিলাম, সেই সলিউশনটা ফলো করার চেষ্টা আমাদের করতে হবে যাতে পৃথিবীকে আমরা বাঁচাতে পারি। ওকে।